শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদ সেনাবাহিনীর ৩ ঘণ্টার অভিযানে কুষ্টিয়া থেকে গ্রেফতার। ঢাকায় ধরা পড়েছে তাদের ২ সহযোগীও। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ছাড়া সরকারকে সহযোগিতা সম্ভব নয় বলছে বিএনপি। ইশরাক হোসেনের শপথে আপিল বিভাগের সিদ্ধান্তের অপেক্ষায় স্থানীয় সরকার মন্ত্রণালয়। মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস পেলেন জামাত নেতা এটিএম আজহার। মুক্তির আদেশ পাঠানো হয়েছে কাশিমপুরে। ন্যায় বিচার পেয়েছেন বললেন ডাক্তার শফিকুল। সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীদের আন্দোলন স্থগিত। আলাপ আলোচনায় সমাধানের আশা ঐক্য ফোরামের। মন্ত্রিপরিষদকে অবহিত করার আশ্বাস ভূমি সচিবের। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। 4 দিনের সফরে জাপান গেলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। পথে হংকংয়ে যাত্রাবিরতি করলে হংকংয়ের শ্রম সচিব ক্রিস সান হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, অধ্যাপক ইউনূস ও তার সফর সঙ্গীদের বহনকারী ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্সের ফ্লাইটটি রাত 2টা 10 মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। 29 ও 30 মে নিক্কেই সম্মেলনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা। এই সফরে সরকার ছাড়াও বিভিন্ন পর্যায়ের 7টি চুক্তি ও সমঝোতা স্মারক সই করবে 2 দেশ। দেশটির প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠকের পাশাপাশি জাপানের উন্নয়ন সংস্থা জাইকা ও জেটকোর প্রধানদের সাথে ডক্টর ইউনূসের বৈঠক হবে। এছাড়া জাপানি বিনিয়োগ বাড়াতে দেশটির ব্যবসায়ীদের সাথেও আলোচনা করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বাজেট সাপোর্ট সহ বিভিন্ন ক্ষেত্রে $1 বিলিয়ন চাইবে সরকার। জাপানের একটি বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডিগ্রিও গ্রহণ করবেন। 31শে মে দেশে ফিরবেন প্রধান উপদেষ্টা। দেশের 23 শীর্ষ সন্ত্রাসীর অন্যতম সুব্রত বাইনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। মঙ্গলবার কুষ্টিয়ার সোনার বাংলা সড়কের একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়। একই সাথে সন্ত্রাসী মোল্লা মাসুদকেও গ্রেফতার করা হয়েছে। আইএসপিআর জানিয়েছে, দেশে চলমান হত্যা, চাঁদাবাজি, নাশকতা এদের নির্দেশেই হতো। ফরুক বাবু রিপোর্টে বিস্তারিত। 90-এর দশকে মগবাজারের বিশাল সেন্টার ঘিরে উত্থান হয় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের। চাঁদাবাজি, টেন্ডার, হত্যাসহ রাজধানীর অপরাধ জগতের অনেকটাই নিয়ন্ত্রণে নেয় সে। 2001 সালের 25 ডিসেম্বর 23 শীর্ষ সন্ত্রাসীদের নামের তালিকায় ছিলেন সুব্রত বাইন। রেড অ্যালার্ট নোটিশও রয়েছে তার নামে। ধরিয়ে দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুরস্কারও ঘোষণা করে। সুব্রত বাইনের হাত ধরেই আরেক শীর্ষ সন্ত্রাসী মোল্লা মাসুদ অপরাধ জগতে আধিপত্য বিস্তার করে। 2015 সালে ভারতে আটক হলেও পরে জামিনে মুক্ত হয়। মোল্লা মাসুদের বিরুদ্ধে সাবেক সংসদ সদস্য কামাল মজুমদারের ভাগ্নে মামুন হত্যা, আদালতে হাজিরা দিতে গিয়ে মুরগি মিলন হত্যা ও খিলগাঁয়ের তিলপাপাড়ায় ত্রিপল মার্ডার সহ বেশ কয়েকটি হত্যা মামলা রয়েছে। মঙ্গলবার ভোর 5:15টার দিকে কুষ্টিয়া শহরের সোনার বাংলা সড়ক এলাকায় ভাড়া বাসা থেকে 3 ঘণ্টার অভিযানে তাদেরকে গ্রেফতার করে সেনাবাহিনী। তাদের 2 সহযোগী শুটার আরাফাত ও শরীফকে গ্রেফতার করা হয় রাজধানীর হাতিরঝিল থানা এলাকা থেকে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে 5টি বিদেশি পিস্তল, 10টি ম্যাগাজিন, 53 রাউন্ড অ্যামুনিশন এবং একটি স্যাটেলাইট ফোন। মঙ্গলবার বিকালে সংবাদ সম্মেলনে আইএসপিআর পরিচালক জানান, জাতীয় নিরাপত্তা ও জনগণের জানমাল রক্ষায় কঠোর অবস্থানে রয়েছে সেনাবাহিনী। এই চক্রটি দেশের বিভিন্ন অঞ্চলে হত্যা, চাঁদাবাজি এবং নাশকতা চালিয়ে এসেছিল। উল্লেখযোগ্যভাবে সুব্রত বাইন এবং মোল্লা মাসুদ হল তালিকাভুক্ত 23 জন শীর্ষ সন্ত্রাসী দলের অন্যতম নেতা এবং 7 স্টার চক্রের মূল পরিকল্পনাকারী। এই অভিযান ছিল দীর্ঘদিনের গোয়েন্দা তৎপরতা এবং পরিকল্পনার ফসল। অভিযানের সময় কোনো বাধা আসেনি বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। ফরুক বাবু, বাংলা ভিশন, ঢাকা। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করলে সরকারকে আর সহযোগিতা করবে না বিএনপি। স্থায়ী কমিটির বৈঠক শেষে মঙ্গলবার একথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। বলেন, সংস্কার প্রক্রিয়া ও নির্বাচনের প্রস্তুতি একই সাথে চলতে পারে। আলাদা অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কথার মারপ্যাচে সরকার নির্বাচনকে দীর্ঘসূত্রী করছে। বিস্তারিত ওবায়দুল্লাহ মামুনের প্রতিবেদনে। চলমান রাজনৈতিক বিভিন্ন ইস্যু ও জাতীয় নির্বাচন নিয়ে মঙ্গলবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক হয়। বৈঠকে অংশ নেন আমির খসরু মাহমুদ চৌধুরী, মির্জা আব্বাস, মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ সহ বিএনপির জ্যেষ্ঠ নেতারা। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। গত 24 মে যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকে 2025 সালের মধ্যে
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের রোডম্যাপ দেওয়ার আহ্বান জানিয়েছিল বিএনপি। কিন্তু সরকারের পক্ষ থেকে নির্বাচনের সুস্পষ্ট দিন তারিখ ঘোষণা না আসায় দলটি হতাশ। দেশের চলমান নানা সংকট ও সমস্যার কথা তুলে ধরে দলটি বলছে, জাতীয় সংসদ গঠন ছাড়া এসব সংকট উত্তরণ সম্ভব নয়। তাই আমরা একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ডিসেম্বর 2025-এর মধ্যে একটি জাতীয় সংসদ গঠনের জন্য অবিলম্বে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানাচ্ছি। এই সর্বোচ্চ জন আকাঙ্ক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধানত এজেন্ডা হওয়া উচিত বলে জনগণ মনে করে। এর অন্যথা হলে জনগণের দল হিসাবে বিএনপির পক্ষে এই সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে। এদিকে এর আগে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ছাত্র জনতা, সেনাবাহিনী ও রাজনৈতিক দলের সমর্থনে ক্ষমতায় বসলেও তাদের মতকে প্রাধান্য দিচ্ছে না অন্তর্বর্তীকালীন সরকার। যেদিন এই সরকারকে বসানো হয়েছে ইন্টারিম গভর্নমেন্টে, সেই দিনের সাথে তুলনা করে আজকে যদি আমরা কম্পেয়ার করি, এই অবস্থান কোথা থেকে কোথায় এসে আমরা দাঁড়িয়েছি, এটার একটু অ্যানালিসিস করা দরকার সকলের জন্য। সরকারকে দরকার, আমাদের সকলকে দরকার। কোথায় যেন এই একটা বিভক্তি হয়ে গেছে, কেন হয়ে গেছে, এবং এই বিভক্তির দায় কে দেবে? যারা অনেক আশা নিয়ে, অনেক আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশে জাতীয় ঐক্যের মাধ্যমে একটা গণতান্ত্রিক অর্ডারে ফিরে যেতে চেয়েছিল, সেটা কেন আজকে প্রশ্নবিদ্ধ হচ্ছে? সরকারের আচরণ স্বৈরাচারের পথেই যাচ্ছে এমন অভিযোগ করে বিএনপির এ নেতা বলেন, জোর করে কোনো সিদ্ধান্ত জনগণের উপর চাপিয়ে দেওয়া যাবে না। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, সংস্কার কোনো সুইচ না যে টিপলেই রাতারাতি বদলে যাবে। ব্যক্তি পর্যায়ে সংস্কার না হলে রাষ্ট্রের কোনো সংস্কারই কাজে আসবে না বলে মন্তব্য করেছেন তিনি। মঙ্গলবার বিকেলে রাজধানী খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আয়োজিত তারুণ্যের রাজনৈতিক ভাবনা ও অর্থনৈতিক মুক্তি শীর্ষক সেমিনারে কথা বলেন তিনি। এ সময় তিনি অভিযোগ করে বলেন, বিএনপিকে আজ প্রতিপক্ষ সৃষ্টির পায়তারা চলছে। 270 দিন চলে গেলেও এখনও নির্বাচনে সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করতে না পারা অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা উল্লেখ করে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানান তিনি। বিএনপি আগামীতে রাষ্ট্র ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনে আহত প্রত্যেক নাগরিককে আর্থিক সহায়তা দেওয়া হবে বলেও জানান তিনি। অনুষ্ঠানে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। যে আমরা নতুন করে আবার একটি ট্র্যাপের ভেতরে পড়ে যাই, আমার এই ভয়টি হচ্ছে আমরা কি আবার নতুন কোনো ট্র্যাপের ভিতরে পড়ে যাচ্ছি। আমরা দুনিয়ার সব সমস্যার সমাধান করতে চাচ্ছি, নিশ্চয়ই আমরা দুনিয়ার সব সমস্যার সমাধান করব, কিন্তু দুনিয়ার সব সমস্যার সমাধান তো কোনো পরশ পাথরের মতো নয় যে একটি কেয়ারটেকার বা ইন্টারিম সরকার এসে পরশ পাথর ছুবে এবং সেই সকল সমস্যার সমাধান হয়ে যাবে। এটা এরকম সহজ কোনো নয়। এটা ইলেকট্রিক বাতির মতো নয় যে গণতন্ত্র আমি সুইচ টিপলাম, সেই সুইচ টিপলে চলে আসবে, অথবা সংস্কার করলাম, অর্থাৎ সুইচটা হচ্ছে সংস্কার, সেই সংস্কারের সুইচটা আমি টিপে দিলাম, সব কিছু ঠিক হয়ে গেল। এটা সেরকম নয়, সেরকম হতে পারে না। মানব সভ্যতা সেভাবে সৃষ্টি হয়। ইশরাক হোসেনের মেয়রের শপথ পড়ানো নিয়ে আপিল আবেদনটি পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়েছে চেম্বার আদালত। প্রধান বিচারপতি নেতৃত্বাধীন আপিল বিভাগে আজ এ বিষয়ে শুনানি হবে। এদিকে মেয়র পদে ইশরাক হোসেনের শপথ পড়াতে স্থানীয় সরকার বিভাগ প্রস্তুতি নিয়েছিল, কিন্তু বিষয়টি এখন আবার উচ্চ আদালতে বিচারাধীন ইস্যু হওয়ায় রায়ের জন্য তারা অপেক্ষা করছে বলে জানিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এর আগে মঙ্গলবার সকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, 22 মে হাইকোর্টে দায়ের করা একটি রিট খারিজ হওয়ার পর মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ পড়াতে স্থানীয় সরকার বিভাগ প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছিল। কিন্তু শপথ পড়াতে 25 মে ইশরাক হোসেন নিজেই তার আইনজীবীর মাধ্যমে একটি রিট পিটিশন দাখিল করেন। এছাড়াও এক আইনজীবীর করা রিট খারিজের 22 মের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, এই পরিস্থিতিতে সর্বোচ্চ আদালতে এটি বিচারাধীন বিষয়ে পরিণত হয়েছে। বর্তমানে তাই স্থানীয় সরকার বিভাগ ইশরাক হোসেনের শপথ পাঠের ক্ষেত্রে আদালতের রায়ের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
৭১ মুক্তিযুদ্ধকালে মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে খালাস পেয়েছেন জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম। তার করা আপিল সর্বসম্মতিতে মঞ্জুর করেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় বাতিল করে এই রায় দেন। এদিকে এটিএম আজহারের মুক্তির আদেশ পাঠানো হয়েছে কাশিমপুর কারাগারে। গ্যালমান শফি রিপোর্ট। ৭১ মহান মুক্তিযুদ্ধকালে মানবতা বিরোধী অপরাধের মামলায় 2014 সালের 30 ডিসেম্বর জামাত ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই রায়ের বিরুদ্ধে আপিল করলে শুনানি শেষে 2019 সালে সাজা বহাল রাখে আপিল বিভাগ। রিভিউর রায়েও বহাল থাকে মৃত্যুদণ্ড। তবে এ রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবারও আবেদন করেন আজহার। মঙ্গলবার পুনঃরিভিউর রায় দেয় সর্বোচ্চ আদালত। যে সমস্ত তথ্য প্রমাণ আদালতে হাজির করা হয়েছিল, অতীতের আপিল বিভাগ তা সঠিকভাবে বিবেচনা করতে ব্যর্থ হয়েছে। ফলশ্রুতিতে আজকে জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেবকে বেকসুর খালাস প্রদান করেছেন। পৃথিবীর ইতিহাসে এটি একটি নজিরবিহীন ঘটনা হয়ে থাকবে। এরই মাধ্যমে আমরা মনে করি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে, সত্য বিজয়ী হয়েছে, মিথ্যা পরাভূত হয়েছে। আদালত বলেছেন আমরা চেষ্টা করব আজকেই যেন আজকে এবং কালকের মধ্যে যেন এই শর্ট অর্ডারটা প্রসেস হয়ে জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেব মুক্তি পেতে পারেন। এই জন্য সকল আইনি ব্যবস্থা আমরা গ্রহণ করব। আইনজীবী বলেন, রাজনৈতিক প্রতিহিংসা এবং মিথ্যার উপর ভিত্তি করে আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল। আমরা মনে করি সরকারের উচিত হবে এই পূর্ণাঙ্গ রায় প্রকাশ হওয়ার পরে একটা রিভিউ বোর্ড গঠন করে অতীতের রায়গুলোকে পুনর্বিবেচনা করা, যেন মৃত্যু পরবর্তীতে হলেও যাদের সাথে অন্যায় করা হয়েছে, অবিচার করা হয়েছে, তাদের পরিবার, তাদের দল এবং এই দেশের মানুষ ন্যায় বিচার পেতে পারে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর বলেন, এই রায় ট্রাইব্যুনালের ক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ড নির্ধারিত হয়েছে। মেরিট অফ দি কেস, আজহার সাহেবের মামলায় যে মেরিটগুলো ছিল সেগুলোর ব্যাপারে আমরা অ্যাপিলেট ডিভিশনে বলেছিলাম যে এটি আপ টু ইউর লর্ডশিপস ডিসিশন। লর্ডশিপস এই মেরিট বিবেচনায় এটিএম আজহার সাহেবকে খালাস প্রদান করেছেন। প্রসিকিউশনের পক্ষ থেকে দেশের সর্বোচ্চ আদালতের রায়কে আমরা মেনে নিয়েছি এবং আমরা এটা মেনে নিতে বাধ্য। রায়ের পর জামাত নেতাকর্মীরা হাইকোর্ট প্রাঙ্গণে শুকরিয়া নামাজ আদায় করেন। গ্যালমান শফি, বাংলা ভিশন, ঢাকা। জামাত ইসলামী নেতা এটিএম আজহারুল ইসলাম উচ্চ আদালত থেকে খালাস পাওয়ায় ন্যায় বিচার পেয়েছেন বলে মন্তব্য করেছেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। মঙ্গলবার সংবাদ সম্মেলনে জামাত ইসলামীর আমির এসব কথা বলেন। এর রায়ের মধ্য দিয়ে এটা পরিষ্কার হয়ে গিয়েছে, এটা ছিল ইচ্ছাকৃত নেতৃত্ব গণহত্যা। দায়িত্বশীল নেতা ঘরে ঘরে জন্মায় না, প্রতিদিন জন্মায় না, এটা আল্লাহর দান। একটা দেশ এবং দলের নেতৃত্ব শূন্য করার মানেই হচ্ছে জনগণকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া। আমাদের সম্মানিত ভাই এবং নেতা সচিবালয়ে মঙ্গলবার দিনভর বিক্ষোভের পর বিকেলে আন্দোলন একদিনের জন্য স্থগিত ঘোষণা করে সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদের সাথে বৈঠকের পর তারা জানান, আলাপ আলোচনার মধ্যে আন্দোলন চালিয়ে যাওয়া শোভন নয়। সরকার সংশোধিত অধ্যাদেশ বাতিল করবে বলে প্রত্যাশা তাদের। আর ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেছেন, আন্দোলনকারীদের দাবিগুলো মন্ত্রিপরিষদ সচিবকে অবহিত করবেন তারা। মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 বাতিলের দাবিতে টানা চতুর্থ দিনের মতো সচিবালয়ে বিক্ষোভ শুরু করে কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সামনে এভাবে হট্টগোল করেন আন্দোলনকারীরা। পরে ভূমি সচিবের নেতৃত্বে আন্দোলনকারীদের সাথে আলোচনায় বসে 7 সদস্যের প্রতিনিধি দল। ভূমি সচিব জানান, আন্দোলনকারীদের দাবি দেওয়া মন্ত্রিপরিষদ সচিবকে অবহিত করবেন তারা। ওদের কথা শুনেছি এবং যেহেতু জিনিসটা
একটু তাড়াতাড়ি ওনারা চান, সেই জন্য আমরা ঠিক করেছি কালকে সকাল 10টায় আমরা যারা আছি এটার সাথে সংশ্লিষ্ট সব সচিব মিলে আমরা মন্ত্রী পরিষদ সচিব মহোদয়কে এই কথাগুলো জানাবো। ওনারা শুধু শঙ্কা প্রকাশ করেছে যে এইটা মিসইউজ হতে পারে, এই যে একটা আইন এটা মিসইউজ হতে পারে, আমরা উপরে যেন জানানো হয়। তারা তো আরও দেখবে এবং আগামীকাল ওনারা কোনো কর্মসূচি যেগুলো ছিল ওগুলো বাতিল করেছে। যৌক্তিক দাবিগুলো আমলে নিয়ে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025-এর বিতর্কিত ধারা বাতিল করা হবে এমন প্রত্যাশা আন্দোলনকারীদের। আগামীকাল কর্মচারীরা অনুগত শৃঙ্খলা তাদের মধ্যে পুরোপুরি বিরাজ করছে, এখনো তাদের সুন্দর কর্ম পরিবেশে কর্ম করতে চায়। কালকে সেটা নদীর স্থাপিত হবে। আমাদের কমান্ডার সারা সচিবালয় কেউ আন্দোলনে নামবে না, সবাই যার যার কর্মস্থলে সুন্দর পূর্বের ন্যায় স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করবে। এর আগে সকাল থেকে সচিবালয়ের ভেতরে বিক্ষোভ মিছিল করেন আন্দোলনকারী কর্মকর্তা কর্মচারীরা। এ সময় গণমাধ্যম কর্মীরা সচিবালয়ে প্রবেশ করতে পারেননি। অন্যদিকে এমন আন্দোলনের প্রতিবাদে সচিবালয়ের গেটে অবস্থান নেয় জুলাই মঞ্চ নামের একটি সংগঠন। সচিবালয়কে অকার্যকর করে এমন আন্দোলনে জড়িতদের গ্রেফতারের দাবি জানায় তারা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। বিনিয়োগের গতি আনতে শুধু রোডম্যাপ নয়, জাতীয় নির্বাচনে সুনির্দিষ্ট তারিখ ঘোষণা প্রয়োজন বলে মনে করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। গবেষণা প্রতিষ্ঠানটির মতে বিনিয়োগকারী রাজনৈতিক স্থিতিশীল পরিবেশ দেখতে চায়। চলমান প্রবণতায় চলতি অর্থবছরে রাজস্ব ঘাটতি 1,05,000 কোটি টাকা দাঁড়াবে বলেও ধারণা সিপিডির। 2024-25 অর্থবছরের বাজেট পর্যালোচনা নিয়ে মঙ্গলবার সিপিডি কার্যালয়ে মিডিয়া ব্রিফিংয়ে বলা হয়, এক আধটু সংস্কার দিয়ে কোনো ক্ষেত্রেই এগোনো যাবে না, প্রয়োজন প্রাতিষ্ঠানিক সংস্কারের। অনুষ্ঠানের সিপিডি সম্মানীয় ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান বলেন, বাজেট কালো টাকা সাদা করার সুযোগ দেয়া কখনোই লাভজনক প্রমাণিত হয়নি, বরং সামাজিক অবক্ষয় ও দুর্নীতি করা প্রবণতা বাড়িয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সংস্কার থেকে পিছিয়ে আসার সুযোগ নেই, প্রয়োজনীয় কিছু সংশোধন করে বাস্তবায়ন করার পরামর্শ তার। কেন্দ্রীয় ব্যাংকের পদক্ষেপ দীর্ঘমেয়াদে ঋণ খেলাপি কমানো ও সুদের হার কমাবে বলেও কালো টাকা সাদা করার যে সুবিধা, এই সুবিধাটা অর্থনৈতিকভাবে এটা খুব একটা লাভজনক প্রমাণিত হয় নাই, নৈতিকভাবে এটা গ্রহণযোগ্য না, এবং আমরা আগে বলেছিলাম যে রাজনৈতিকভাবেও এটা কোনো ভালো কিছু আনবে না। নির্বাচনের কথা বলছেন, 9 মাস হয়ে যাওয়ার পরে এখন রোডম্যাপ না, ম্যাপ না, এখন একেবারে সুনির্দিষ্ট একটা সুনির্দিষ্ট সময় দেওয়াটার সময় এসে গেছে এখন। আওয়ামী লীগ সরকারের আমলে দেশ থেকে 18 থেকে 20 বিলিয়ন ডলার পাচার হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। এসব অর্থ ফেরত আনতে 3 থেকে 5 বছর সময় লাগবে। বার্ষিক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আর্থিক গোয়েন্দা ইউনিট BFIUর শীর্ষ কর্মকর্তারা সংবাদ সম্মেলনে জানান, গেল অর্থ বছরে 17 সংস্থার রিপোর্টের ভিত্তিতে 17,345টি সন্দেহজনক লেনদেন চিহ্নিত করা হয়েছে, যা আগের অর্থ বছরের চেয়ে 23% বেশি। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানান, দুর্বল ব্যাংকগুলোকে একীভূত করা হবে, সবার আগে ইসলামী ব্যাংকগুলোকে একীভূত করে সরকারি নিয়ন্ত্রণে আনা হবে, পরে সেসব ব্যাংক পুনর্গঠন করে বিদেশি বিনিয়োগকারীদের হাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা জানান গভর্নর। জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, যারা রাজনীতিকে পেশা বানিয়েছে তাদের রাজনীতি করার কোনো দরকার নেই। মঙ্গলবার চট্টগ্রামের চকবাজার মোড়ে পথসভায় তিনি এই মন্তব্য করেন। হাসনাত আবদুল্লাহ বলেন, নেতারা নির্বাচিত হয়ে গরিবের সম্পদ লুট করে, নির্বাচনে ভোটাররা ভোট বিক্রি করে দেয়, তাই সবার উচিত যোগ্য ভোটার হওয়া। পরিবার থেকেই দুর্নীতি বিরোধী অভিযান শুরু করতে হবে বলে মন্তব্য করেন হাসনাত। বলেন, বাবার আয় নিয়ে প্রশ্ন করার মতো সৎ সাহস থাকতে হবে। পথসভায় আরও বক্তব্য রাখেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম জারা সহ অন্যান্যরা। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরেকবার জানিয়ে। শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদ সেনাবাহিনীর 3 ঘণ্টার অভিযানে কুষ্টিয়া থেকে গ্রেফতার, ঢাকায় ধরা পড়েছে তাদের 2 সহযোগীও। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ছাড়া সরকারকে সহযোগিতা সম্ভব নয় বলছে বিএনপি। ইশরাক হোসেনের শপথের বিষয়ে আপিল বিভাগে পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি আজ। মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস পেলেন জামাত নেতা এটিএম আজহার, মুক্তির আদেশ গেছে কাশিমপুরে, ন্যায় বিচার পেয়েছেন বললেন ডাক্তার শফিকুর।
সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীদের আন্দোলন স্থগিত, আলাপ আলোচনায় সমাধানের আশা ঐক্য ফোরামের, মন্ত্রিপরিষদকে অবহিত করার আশ্বাস ভূমি সচিবের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bfnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।